দর্শক এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যাংকিং খাত পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ মাসুম। তার সাথে আমরা সংযুক্ত হচ্ছি। জনাব মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জনাব মাসুম, আমরা শুরু করতে চাইবো একটু প্রথমেই ব্যাংকিং সেক্টরকে ঘিরে আলোচনা করতে চাইবো। আমরা জানি যে কোভিডের আগে থেকেই আসলে ব্যাংকিং সেক্টরে বেশ তারল্য সংকটের জায়গাটি বারবারই আলোচনা ছিল বেশ কয়েক বছর যাবতই। আমরা জানি যে সারা বিশ্বব্যাপী কোভিডের একটা ইম্প্যাক্ট তো রয়েছেই। এখন বর্তমান অবস্থাটি আসলে কেমন দেখছেন? আসলে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে লিকুইড একটা ক্রাঞ্চ ছিল, বাট এখানে বাংলাদেশ ব্যাংকের একটা স্ট্রং ভূমিকার কারণে, যেটা আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 13, সেকশন 45 এবং 49 এর যে এম্পাওয়ারমেন্ট দেওয়া ছিল, সেই পাওয়ারের দ্বারা যেটা করেছে একটা ভালো ইন্টারভেনশন করে আমাদের যে লিকুইডিটি যাতে পর্যাপ্ত হয় সেই জন্য সিআরআর, রেপো, এডি রেশিও এবং এসএলআর কে কমিয়েছে। এবং যার কারণে আমরা দেখেছি আমাদের জানুয়ারি মাসেই প্রায় ব্যাংকিং সেক্টরে আপনার 1 লাখ করোড় টাকার মতো কিন্তু লিকুইডিটি ছিল, এবং এট দি মোমেন্ট অ্যারাউন্ড 1,83,000 করোড় টাকার মতো আমাদের লিকুইডিটি আছে। কিন্তু এখানে যেটা দেখতে হবে, এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে। প্রথমত আমাদের যে এক্সপোর্ট, আপনি যদি দেখেন অক্টোবরে একটু 4% মতো আমাদের এক্সপোর্ট কমেছিল, বাট নভেম্বরে কিন্তু আবার শার্পলি 1% মতো বেড়ে গিয়েছে। বাট এট দি সেম টাইম আমাদের কিন্তু ইম্পোর্ট অ্যারাউন্ড 13% মতো কম, যার ফলে কিন্তু এখান থেকে আমাদের অনেক পেমেন্ট করতে হয়নি। প্লাস আমাদের যেটা রেমিটেন্স, ইচ অ্যান্ড এভরি মান্থ দেখা যাচ্ছে মোর দ্যান $2 বিলিয়ন উপরে আমাদের রেমিটেন্স আসছে। অ্যাবভ অল আমাদের যে ইন্টারেস্ট রেট ফিক্স করা ছিল আপনার 6 to 9, এখন সেই ল্যান্ডিং রেট 9% নিচে অনেক রেটেই দেখা যায় 7.75 বা 7.5% অনেক ব্যাংকই ল্যান্ডিং দিচ্ছে, বিকজ তাদের যে ডিপোজিট রেট অ্যারাউন্ড 4.5%-এই অনেক ব্যাংকে চলে আসছে, এবং অনেক ব্যাংক 1 থেকে 2% বেশি ডিপোজিট দিচ্ছে না, যেখানে আপনার ইনফ্লেশন কিন্তু অ্যারাউন্ড 6%। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের যে ডিপোজিট অনেক বাড়ছে, যেটা আপনি দেখবেন যে রিসেন্টলি অ্যারাউন্ড 21% গ্রোথ হয়েছে আমাদের ডিপোজিটে, এবং ইন টোটাল ব্যাংকিং সেক্টরে অ্যাট দ্য মোমেন্ট আমাদের আছে $13.5 বিলিয়ন, 13.5 লাখের উপরে আমাদের ডিপোজিট কিন্তু এখন ব্যাংকিং সেক্টরে আছে। তাহলে যেই তারল্যটা ছিল সংকট আমাদের ইনিশিয়াল স্টেজে, এখন সেইটা কিন্তু এই কোভিডের হোয়াট এভার দি সিচুয়েশন, আমাদের সেই লিকুইডিটি ক্রাঞ্চ কিন্তু ব্যাংকিং সেক্টর ফেস করছেন। আচ্ছা আচ্ছা, জনাব মাসুম, আরেকটি জায়গায় যেতে চাইব যে এই যে আমরা দেখেছি যে কোভিড সিচুয়েশন আসলে সরকার প্রধান আমরা দেখেছি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল সবগুলো সেক্টরেই যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেই জায়গাটায় যে অবস্থান এবং ব্যাংকিং সেক্টরের মাধ্যমেই কিন্তু সেটি আসলে বাস্তবায়নের জায়গায় চলছে এখনো কার্যক্রম, সেই জায়গাটার সফলতা আসলে কতটুকু রয়েছে? আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল বোল্ড ডিসিশন নিয়েছিল যে স্টিমুলাস প্যাকেজ, কারণ আমাদের যে ম্যানুফ্যাকচারিং বা আমাদের যে কোম্পানিগুলি তাদেরকে সার্ভাইভ করার জন্য, এবং সেখানে কিন্তু আপনি দেখেছেন প্রায় 3.7% অফ জিডিপি, এবং এটা টোটাল আসে হলো 1.21 লাখ করোড় টাকার মতো কিন্তু স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছিল। এবং সেখানে আপনি যদি দেখেন যে লার্জ ইন্ডাস্ট্রি, সেখানে প্রায় 30,000 করোড় টাকার মতো ছিল বরাদ্দ, সেটা কিন্তু 80%-এর মতো কিন্তু ডিসবার্স হয়ে গিয়েছে। এবং আমাদের যেটা এক্সপোর্টের জন্য ছিল অ্যারাউন্ড 10,000 করোড় টাকা, সেখানে প্রায় 99% কিন্তু ডিসবার্স হয়েছে। একটি প্রবলেম যেটা আমরা ফেস করতেছি ব্যাংকিং সেক্টরে, কারণ এখানে যখন এই ডিসবার্সমেন্টের বা স্টিমুলাস প্যাকেজের কথা বলা হচ্ছে, তখন বলছে ব্যাংককে যে ব্যাংক যেন ব্যাংক ক্লায়েন্ট এবং ব্যাংকের রিলেশনশিপ বেসিস বা কাস্টমার রিলেশনশিপ বেসিস এই লোনগুলি ডিসবার্স করে, এবং সেই জন্যই ব্যাংকে অনেক স্ক্রুটিনি করতে হয়, এবং তাকে সেই রিস্কটাকে যতটা মিনিমাইজ করা যায় সেই মিনিমাইজ করে সেই লোনটা ডিসবার্স করে। তো এসএমইর ক্ষেত্রে যেটা হয়েছে অ্যারাউন্ড 50%-এর মতো বাই নাও তারা ডিসবার্স করেছে, বাট অ্যাট দি সেম টাইম গভর্নমেন্ট যেটা আপনি দেখেছেন যে একটা স্কিম গ্যারান্টি দিয়েছে অ্যারাউন্ড 2%, এরপরও সেই কাজটা ত্বরান্বিত হচ্ছে না। সেটার কারণে গভর্নমেন্ট কিছু এনজিওর সাথে, যেটা পিকেএসএফ এবং আপনার অন্যান্য যে এনজিও ফাউন্ডেশন
এবং যে এসএমই ফাউন্ডেশন এদের সাথে আলাদাভাবে এই লোনটা ডিসবার্সের ব্যবস্থা করছে। কারণ আমাদের যে আপনি যদি দেখেন ক্রেডিট গ্রোথ, প্রাইভেট ক্রেডিট গ্রোথ যেটা 14.8% আমাদের টার্গেট ছিল, এটা 2 বছর বা 3 বছর আগেও এটা অ্যারাউন্ড 17 to 18% ছিল, এখন সেটা নেমে এসে পড়েছে 9% এর নিচে। ইভেন আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু আমাদের 23 তে স্ট্যাগনেন্ট ছিল 2 বছর আগেও, এটা কিন্তু এখন আপনার প্রায় 12% এ নেমে আসছে। তো এখন আমাদের এই যে এসএমই যদি আমাদের যে এই লোনটাকে যদি ডিসবার্স না হয়, বা এখানে যেমন একটা বাংলাদেশ ব্যাংকের একটা আপনার গাইডলাইন আছে প্রায় 2017 এর, যে 5 ইয়ার্স এর মধ্যে প্রতিটা ব্যাংকে 30% পর্যন্ত এসএমই আপনার লোনটা তাদের রাখতে হবে। কিন্তু সেই জায়গাটা এখন পর্যন্ত নয়, কারণ এখানে আমাদের লোনের প্রভাবটা বাড়াতে হবে। অনলি দেন তখনই আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথটা বাড়তে থাকবে, এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের কন্ট্রিবিউশন কিন্তু অর্থনীতি অনেক ব্যাপক, সেই জায়গায় কিন্তু আমাদের খুব দৃষ্টি দিতে হবে। জি, আরেকটা জিনিস একটু আমি জাস্ট অ্যাড করে নেই, ধরেন আমাদের যে ব্যাংক ইনভেস্টমেন্ট টু জিডিপি সেটাও কিন্তু অন্যান্য দেশের চাইতে অনেক কম। প্রায় আমাদের এখানে হলো 40%, যেটা স্ট্যান্ডার্ড হলো অ্যারাউন্ড 70% থাকতে হয়। বাট আপনি যদি মালয়েশিয়ার দিকে তাকান, বা যদি আপনি সিঙ্গাপুর বা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা চায়নার দিকে তাকান, তাদের সকলেরই 100% অ্যাভব, অনেকের আছে 158 মানে 200% এর উপরে তাদের ব্যাংক ইনভেস্টমেন্ট টু জিডিপি। তো আমাদের এখানে ব্যাংকেরও অনেক ইনভেস্টমেন্ট, এবং ব্যাংকগুলিকে অনেক বড় বা আকারেও কিন্তু সাইজেও কিন্তু বড় হতে হবে। জি, হ্যাঁ জনাব মাসুম, আপনাকে ধন্যবাদ, আপনি সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে আবারও আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের সুব্রত গ্রুপের সৌজন্যে দেশে ব্যাংকিং ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার অর্থনৈতিক বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট হেড অফ চেম্বার ব্যারিস্টার মাসুমের সঙ্গে। তার সাথে আবারও সংযুক্ত হচ্ছে জনাব মাসুম। আমরা বিরতির আগে ব্যাংক সেক্টরে তারল্য এবং সে সাথে স্টিমুলাস প্যাকেজ এর বাস্তবায়নের জায়গায় এসএমই সেক্টর নিয়ে কথা বলছিলাম। এবার একটু নজর দিতে চাই, সাম্প্রতিক একটি প্রজ্ঞাপন এসছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, যেটি হচ্ছে গিয়ে প্রভিশনের ক্ষেত্রে 1% পর্যন্ত ব্যাংকেই করতে হবে, এবং এটি নিয়ে এটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি। সেটির ভালো মন্দ এবং সেই সাথে যেহেতু ব্যাংকগুলো একটা ভালো কন্ট্রিবিউশন আমাদের পুঁজিবাজারও রয়েছে, সেই জায়গার প্রভাবই বা কেমন হতে পারে? আসলে যে ধরেন কোভিডের কারণে এটা শুধু যে বাংলাদেশে তা না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এই সিচুয়েশনটা। এবং বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর একটু কোভিডের আগে থেকেই কিন্তু আমাদের যে এনপিএল এর অবস্থা, এটা কিন্তু অনেক বেশি ছিল। যদিও আমাদের সেন্ট্রাল ব্যাংক বা আমাদের গভর্নমেন্টের কাছ থেকে বলা হচ্ছে যে এটা 9% এর নিচে এট দ্য মোমেন্ট, বাট এটা কিন্তু যদি আইএমএফ এর ডেটা দেখি বিফোর কোভিড, সেটাও কিন্তু প্রায় 23% অ্যাবভ। তাহলে যদি এনপিএল এর রেট এত হাই হয়, এবং এই কোভিড এর কারণে আমাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা অ্যারাউন্ড আপনার আমাদের 40% এর মতো যেটা আনরিয়েলাইজড প্রফিট আছে, যেটা আপনাকে যেহেতু আপ টু ডিসেম্বর এই ইন্টারেস্ট বা পেমেন্ট যদি কেউ না করে তাকে কিন্তু ক্লাসিফাই করা হবে না। এবং সেজন্য আগে যে আপনার এনপিএল এর এগেইনস্টে যে প্রভিশন করতে হতো, এখন বলা হচ্ছে যে টোটাল যে আউটস্ট্যান্ডিং আপনার লোন হবে, সেই লোনের উপরে 1% করে আপনাকে প্রভিশনিং করতে হবে। কারণ আফটার কোভিড ইউ নেভার নো যে এটা এনপিএল এর রেটটা বা এনপিএল কত পার্সেন্ট পর্যন্ত হতে পারে। এবং সেই জন্যই এই ব্যাংকের হেলথের কথা চিন্তা করে যে এই ফিউচার যে লসটা সেইটাকে কিভাবে কভার আপ করবে। এবং এই 1% যদি করা হয়, দেখা যাবে যে অনেক ব্যাংকেরই প্রফিটেবিলিটি কমে যাবে। আর যদি প্রফিটেবিলিটি কমে যায়, তাহলে কিন্তু তারা আমাদের যে ক্যাপিটাল মার্কেটে লিস্টিং এর কারণে যেখানে স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট 10% দিলে এই ক্যাটাগরিতে থাকা, বা 10% এর নিচে হলেও যদি কোনো পার্সেন্ট ডিভিডেন্ড দেয় তাহলে বি ক্যাটাগরি, এটা অনেক ব্যাংকের জন্য থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর যদি তাই হয়, তাদের যখন ইন্টারন্যাশনাল ট্রেড করবে, যদি এলসি খুলতে চায়, তাহলে কিন্তু বাইরের ইয়েতে তাদেরকে এক্সট্রা এডিশনাল রিস্ক ফি অ্যাড করতে হবে। তাহলে এই জায়গাটা যেটা হলো যে অনেক ভালো ব্যাংক যাদের কিন্তু এনপিএল কম আছে, কিন্তু তারাও এখানে সাফার করবে। এবং সেটা কিছু ব্যাংক আছে, যেমন আপনার অ্যারাউন্ড 21 ব্যাংকস যাদের 9% থেকে 99% হলো এনপিএল। তো অনেকগুলি ব্যাংক আছে যাদের অবস্থা খুব শোচনীয়, বাট
বাট ইন দি সেম টাইম আপনার অনেকগুলি ব্যাংক আছে যাদের অবস্থা অনেক ভালো, কিন্তু এই ইয়ের কারণে আপনার সার্কুলারের কারণে দেখা যাবে অন এন অ্যাভারেজ ভালো ব্যাংকও এখানে সাফার করবে, কারণ তারা সেই প্রফিটেবিলিটিটা ডিসবার্স করতে পারবে না এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের যে পজিশন সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। এবং এটা আপনি আরো ভালো করে দেখতে পারবেন যদি ব্যাংকের রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন অ্যাসেট দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে ব্যাংকের আসলে হেলথ কি অবস্থা, সেটা কিন্তু কম্পেয়ার টু আদার ব্যাংকের চাইতে আমাদের অবস্থা খারাপ। বাট এট দি সেম টাইম শুধু বাংলাদেশ বললেই হবে না, ইন্টারন্যাশনাল যদি আমরা ইউএস এর মার্কেটে দেখি, যেখানে তাদের কিন্তু এখন এই আফটার কোভিড এই 7-8 মান্থসে অ্যারাউন্ড 12.5% তাদের আপনার এনপিএল তারা এক্সপেক্ট করতেছে, এবং ইউরোপেও অ্যারাউন্ড 8.5% আপনার তারা এনপিএল এক্সপেক্ট করতেছে। সেটা কিন্তু বাংলাদেশ না, সকল ওয়ার্ল্ড ওয়াইডই আসলে সেই চিত্র রয়েছে। আমাদের কিছু দর্শক ফোন রয়েছে, আমরা একটু সুযোগ দিতে চাই। প্রিয় দর্শক, নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন সংক্ষেপে। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্নটি করবেন। আমি মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ গোলাম কিবরিয়া বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো যে আপনারা যখনই টক শো তৈরি করেন আপনারা বলেন যে ভালো শেয়ার কিনে, পরে লোকই বলে যে ভালো শেয়ার কিনে, আমরা আপনাদের কথা মতো ভালো শেয়ার কিনি, অথচ আমরা ভালো শেয়ার কিনে আমরা পুঁজি পাচ্ছি না, অথচ ইন্স্যুরেন্স কোম্পানির মতো কোম্পানি 250-300 গুণ বেড়ে গেছে, তাদের কোনো ভিত্তি নাই, অথচ ভালো কোম্পানি কিনে আমরা পুঁজি পাচ্ছি না, ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা এই মার্কেটটাকে আমরা কিভাবে আমরা মাঠের উপরে বসে থাকব? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাসুম। সুন্দর একটি প্রশ্ন, যে আসলে আমরা সবসময় সাজেস্ট করি ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন অবশ্যই, এবং ভালো কোম্পানির বিনিয়োগটি যৌক্তিক প্রাইসে যেন করেন সেটিও আমরা বলি। তারপরেও ওনার অভিযোগ সত্য যে অনেক জাঙ্ক শেয়ারের দামও অযৌক্তিক হারে বাড়ে, সেই জায়গাটায় আসলে একটু যদি মন্তব্য করেন। আসলে এটা কি যে আপনি যখন কাউকে সাজেস্ট করবেন তখন তো ভালোটাই আপনি সাজেস্ট করবেন, কখনোই তো নেগেটিভ সাজেস্ট করতে পারবেন। এখন যখনই আপনি শেয়ার কিনতে যাবেন ক্যাপিটাল মার্কেটে, আপনাকে কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে এই কোম্পানিটার পিছনে কারা আছে, কারা রান করছে, এই কোম্পানিটার পি কিরকম, এই কোম্পানিটার ন্যাভ কিরকম, এই কোম্পানিটার ডিভিডেন্ড রেশিও কিরকম, এই কোম্পানিটার যারা স্পন্সর ডাইরেক্টর তাদের হোল্ডিং কত পার্সেন্ট। যদি অ্যাবোভ 50% হয় তাহলে আপনাকে মোরলেস ধরে নিতে হবে যে এই কোম্পানিটা যারা মালিক তাদের অ্যাটলিস্ট এটার প্রতি একটা যত্ন কাজ করবে বা কেয়ার কাজ করবে। তাহলে আপনি যখন কিনতে যাবেন তখন অবশ্যই আপনি ভালো শেয়ারই কিনতে যাবেন, বেসড অন আপনার যে পিছনের রিসার্চ থাকতে হবে সেই রিসার্চ অনুযায়ী। এখন সেই শেয়ারটা আপনি যখন কিনছেন সেই প্রাইসটা কি যৌক্তিক কিনা, আপনি যদি প্রাইসটা অনেক হাইয়ে কিনে থাকেন তাহলে তো আপনাকে অ্যাট দি এন্ড কিছুটা সাফার করতে হবে। বাট যদি ভালো শেয়ার হয়, জেনারেলি দেখা যায় এটা তার ওই প্রাইসে অবশ্যই আসবে, এবং এটা আমরা দেখেছি। বাট এখনকার সিচুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না, সব জায়গাতেই এখন ক্যাপিটাল মার্কেটে আপনার সিচুয়েশনটা আগের মতো বা প্রিডিক্টেবল অবস্থাতে নাই, বিকজ অফ দি কোভিড। এবং আমাদের দেশের পুঁজিবাজারে আসলে এই জায়গাটা দীর্ঘমেয়াদে রয়েছে, যার কারণে বিনিয়োগকারীদের অনেক প্রশ্ন থাকে। আর তারপরও পুঁজিবাজার আরেকটু নজর দিতে চাই, সাম্প্রতিক সময়ে অনেক কাজ হচ্ছে, আমাদের নিয়ন্ত্রণ সংস্থা চেষ্টা করছেন, বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হতে হবে। কিন্তু এই যে ভালো শেয়ারে বিনিয়োগ করা এবং খারাপ শেয়ারগুলো অযৌক্তিক দাম বাড়া নিয়ে অনেক কাজ করছেন, আমাদেরও তো দায়িত্ব রয়েছে বিনিয়োগ যারা আমরা করি, সেই জায়গায় আমরা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি? এইটা তো ধরেন ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে, যেমন আপনি দেখবেন বাহিরে কিন্তু আপনি কিন্তু নিজে যদি শেয়ার কিনতে চান আপনি কিন্তু পারবেন না, আপনাকে কিন্তু অবশ্যই একটা এক্সপার্ট হ্যান্ড থ্রোতে যেতে হবে। এবং আপনার বাইরে যারা করে সেটা হলো যে যারা অর্ডিনারি লোকজন তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। আনফরচুনেটলি আমাদের দেশে সেই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা সেইভাবে ডেভেলপ হয়নি। বাট এখন কিন্তু আমাদের যে কমিশন যদি আপনি দেখেন, তারা কিন্তু প্রচুর রেগুলেটরি রিফর্ম নিয়ে আসছে এবং আপনার প্রোডাক্টে কিন্তু অনেক ডাইভার্সিফাই করছে। আগে যেমন শুধু ইকুইটি বেস ছিল, এখন কিন্তু সেই ইকুইটি বেস থাকবে না, এখানে কিন্তু বন্ড আসবে, সুকুক আসবে এবং অন্যান্য ডেরিভেটিভ, তারা কিন্তু সেইভাবে কাজ করছে।
এবং মিউচুয়াল ফান্ডেরও আমি যেটা জানি যে আমাদের যে মিউচুয়াল ফান্ড রুলস 2001 সেইটাও কিন্তু রিফর্ম হচ্ছে, সেটা নিয়ে অলরেডি একটা কমিটি করা হয়েছে। তাহলেও কিন্তু দেখা যাবে ইন ফিউচার এই মিউচুয়াল ফান্ডও ভালো হবে। তো আলটিমেট কথা হলো, যখন আপনি শেয়ার কিনবেন অবশ্যই আপনাকে জেনে বুঝে এবং কিছু রিসার্চের মাধ্যমে শেয়ারটা কিনতে হবে, কারণ এট দি এন্ড আপনাকেই সাফার করতে হবে যদি লস হয়। আবার প্রফিট হলে আপনি এটা এনজয় করবেন। জি, সতর্ক থাকবেন। সে জায়গায় আমরা শেষ দিকে এসে যেটি দিয়ে শেষ করতে চাইবো যে ওভারঅল আমরা দেখছি যে এই কোভিড-19 সিচুয়েশন সারা বিশ্বে আসলে এর একটা প্রভাব রয়েছে। আসলে আমরা কেউই জানি না সেটি কখন আমাদেরকে মুক্তি দিবে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে বিশ্বব্যাপী সেকেন্ড ওয়েভ চলছে, সবাই সতর্ক অবস্থানে রয়েছেন এবং ইকোনমিতে আরও একটি ধাক্কা আসতে পারে। পূর্ব যে পরিকল্পনা এবং ব্যাংকিং সেক্টরে আরও যেন আমরা গুছিয়ে এগিয়ে যেতে পারি, ব্যবসা বাণিজ্য যেহেতু অনেক বেশি কন্ট্রিবিউশন ব্যাংকিং সেক্টরের, সেই জায়গাটায় আমরা আসলে কি প্রত্যাশা করব বা করণীয় বা চ্যালেঞ্জগুলো কি রয়েছে বলে আপনি মনে করেন? এখন ধরেন আপনি যদি চ্যালেঞ্জ বলেন, যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের এনপিএল, এবং এই এনপিএল কে যেভাবেই হোক আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তো কিছু ব্যাংকের অবস্থা আসলেই অনেক বেশি খারাপ। তো সেই স্টেজে যেমন আমরা দেখেছি 1990-র দিকে আপনার মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড বা সাউথ কোরিয়ার মতো দেশে তারা কিন্তু মার্জারের কনসেপ্টে চলে গিয়েছিল, এবং তারা মার্জ করে দেখা গিয়েছে যে তাদের ব্যাংকের সাইজ এখন অনেক বড় বড় বিশাল আকারের সাইজ। আমাদের যেমন পেইড আপ ক্যাপিটাল হলো 400 কোটি, এখন 500 কোটি টাকা করা হয়েছে। আমার মনে হয় যে এই মার্জারের কনসেপ্টে আমাদেরকে যেতে হবে। যেই ব্যাংকগুলি আপনার দুর্বল বা যাদের প্রভিশনিং এর অ্যাবিলিটি নেই এবং যাদের দেখা যায় যে এনপিএল এর অনেক বেশি হয়, তাদেরকে ভালো ব্যাংকের সাথে মার্জ করে, কারণ আমাদের ধরেন 68 ব্যাংক, এত ব্যাংক তো আমাদের এই ছোট্ট একটা ইকোনমিতে আমার মনে হয় না নেসেসিটি। এবং এখানে যারা এক্সপার্ট ইকোনমিস্ট এবং তাদেরও কিন্তু সেম ভিউ তারা হোল্ড করে। তাহলে এখানে যদি আপনি মার্জার, যেটা আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 49 অনুযায়ী আপনি যদি মার্জার করেন, তাহলে দেখা যাবে যে আপনার যেই খারাপ ব্যাংকগুলি বা যাদের অবস্থা খুব শোচনীয় ইন টার্মস অফ দি এনপিএল, তাহলেও কিন্তু এরা সার্ভাইভ করে যাবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, যে আমাদের এই মার্জারের রুলসটা কিন্তু 2017-এ একবার হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, এরপরে কিন্তু স্পেসিফিকলি কোনো মার্জারের রুল নেই। তাহলে আমাদেরকে এখানে একটা নীতিমালা করতে হবে এবং সেই জন্য এই অ্যাডভান্স করতে হবে। আরেকটা ব্যাপার যেটা আমাদের টোটাল ইকোসিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। যদি দেখেন আমাদের যখনই ডিফল্ট হলে আপনি কি করেন, কোর্টে যান, আইদার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে যান অথবা অর্থ ঋণ আদালত আইন 2003-তে যান। এখন আমাদের দেখা যাচ্ছে নিচের কোর্টেই পেন্ডিং কেস আছে অ্যারাউন্ড 30 লাখের মতো, যেখানে অনলি 3000 আমাদের জাজেস। হাইকোর্টে আমাদের 5.5 লাখের মতো কেস পেন্ডিং, যেখানে অনলি আপনার 95 জাজেস। অ্যাপিলেট ডিভিশনে আমাদের 21,000 অ্যাবভ কেসেস, যেখানে অনলি 6 জাজেস। তাহলে আমাদের এখানে জাজেসেরও স্বল্পতা আছে, প্লাস আমাদের কিছু রেগুলেটরি রিফর্ম করা দরকার। যেমন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এটাকে অ্যামেন্ড করছে, এবং সেখানে আমাদের যেমন আপনার 5 গগতে যে ডিফল্টের ডেফিনেশন চেঞ্জ করেছিল সেটাকে ঠিক করা উচিত, নজর দিতে হবে। জি, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। অবশ্যই আমাদের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংকিং সেক্টর এগিয়ে যাক, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে দেশে ব্যাংকিং ও পুঁজিবাজার নানা দিক এবং করণীয় নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট হেড অফ চেম্বার ব্যারিস্টার মাসুমের সঙ্গে। এবার নিচে আরও একটা বিরতি, বেলা 2:30 আবার ফিরবে 21শে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।